18 ডিসেম্বর 2022 কাতারের লুসাইল স্টেডিয়ামের আকাশ তখন আতশবাজির আলোয় রঙিন। ফুটবল ইতিহাসের অন্যতম নাটকীয় ফাইনাল ম্যাচ শেষে সোনালি ট্রফিটি উঁচিয়ে ধরছেন লিওনেল মেসি। চারদিকে হাজার হাজার দর্শকের উন্মাদনা এবং উল্লাস। কিন্তু ক্যামেরা যখন মাঠের কোলাহল থেকে একটু পাশে ঘোরে, তখন ডাগ আউটে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্য। ট্র্যাকিং স্যুট পরিহিত এক ব্যক্তি বেঞ্চে বসে দুই হাতে মুখ ঢেকে অঝরে কাঁদছেন। তিনি লিওনেল সেবাস্টিয়ান স্কালোনি, আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের সবচেয়ে সমালোচিত এবং অনভিজ্ঞ অন্তর্বর্তীকালীন কোচ থেকে বিশ্বজয়ী কোচে পরিণত হওয়া এক শান্ত রূপকার। এই ঐতিহাসিক অর্জনের পর বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের মনে একটি মৌলিক প্রশ্ন বারবার উঁকি দিয়ে যাচ্ছে: যদি লিওনেল মেসি কখনো আর্জেন্টিনার হয়ে না খেলতেন, তবে কি লিওনেল স্কালোনি আজও একজন সফল কোচ হিসেবে বিশ্ব ফুটবলের ডাগআউটে দাঁড়িয়ে থাকতে পারতেন? কোটি কোটি ফুটবল ভক্তের দাবি, মেসি ছাড়া এই সাফল্য ছিল সম্পূর্ণ অসম্ভব এবং অবাস্তব। কিন্তু এই দাবির পেছনের ট্যাকটিক্যাল ও মনস্তাত্ত্বিক সত্যতা কতটুকু? পরিসংখ্যান, ড্রেসিং রুমের সংস্কৃতি এবং মাঠের ট্যাকটিক্সের গভীর বিশ্লেষণ কি অন্য কোনো বিকল্প বাস্তবতার ইঙ্গিত দেয়? এই প্রশ্নের চূড়ান্ত উত্তর লুকিয়ে রয়েছে এক অসাধারণ ফুটবলীয় ওপান্তরের গভীরে, যা সহজে অনুমান করা সম্ভব নয়। প্রথম অধ্যায়: মেসির একক সাম্রাজ্য এবং ভক্তদের অকাট্য যুক্তি। আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে মেসি নির্ভরতা বা মেসি ডিপেন্ডেন্সিয়া কোনো নতুন ধারণা নয়। বিগত 2 দশক ধরে আলবিসেলেস্টেদের প্রতিটি আক্রমণ, প্রতিটি জয় এবং প্রতিটি স্বপ্ন আবর্তিত হয়েছে এই নম্বর 10কে ঘিরে। ভক্ত এবং বিশ্লেষকদের একটি বিশাল অংশ মনে করেন যে স্কালোনির অধীনে আর্জেন্টিনা মূলত মেসির ব্যক্তিগত জাদুকরী পারফরম্যান্সের কারণেই শিরোপা জয় করতে পেরেছে। এই ধারণার সপক্ষে অত্যন্ত জোরালো এবং গাণিতিক প্রমাণ রয়েছে। 2021 সালের কোপা আমেরিকা টুর্নামেন্টটি ছিল আর্জেন্টিনার দীর্ঘ 28 বছরের ট্রফি খরার অবসান। সেই টুর্নামেন্টে মেসি আর্জেন্টিনার হয়ে মোট 7টি ম্যাচে অংশ নিয়ে 4টি গোল এবং 5টি অ্যাসিস্ট করেন। অর্থাৎ টুর্নামেন্টে আর্জেন্টিনার করা মোট 12টি গোলের মধ্যে 9টি গোলের সাথেই সরাসরি যুক্ত ছিলেন মেসি। পুরো টুর্নামেন্টে তিনি কেবল মাঠের অধিনায়ক ছিলেন না, বরং প্রতিটি আক্রমণের মূল চালিকা শক্তি ছিলেন। নিচে মেসির এই অসামান্য অবদানের পরিসংখ্যান তুলে ধরা হল। সারণী 1: প্রধান টুর্নামেন্ট সমূহে লিওনেল মেসির ব্যক্তিগত অবদান। টুর্নামেন্ট ও বছর, ম্যাচ সংখ্যা, গোল সংখ্যা, অ্যাসিস্ট। প্রধান অর্জন ও পুরস্কার: কোপা আমেরিকা 2021 7, 4, 5, চ্যাম্পিয়ন, টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা। ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 7, 7, 3, চ্যাম্পিয়ন, গোল্ডেন বল, রেকর্ড 11 বার ম্যাচ সেরা। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 গ্রুপ পর্ব 3, 6, 0, গ্রুপ পর্বের সেরা পারফর্মার, গোল্ডেন বুট রেসের শীর্ষস্থান। 2022 সালের কাতার বিশ্বকাপে এই মেসি নির্ভরতা আরও স্পষ্ট রূপ ধারণ করে। সেই টুর্নামেন্টে মেসি 7টি গোল করেন এবং 3টি অ্যাসিস্ট প্রদান করেন। নকআউট পর্বের প্রতি একক ম্যাচে গোল করার এক অনন্য কীর্তি গড়েন তিনি। মেক্সিকোর বিরুদ্ধে যখন গ্রুপ পর্বেই বাদ পড়ে যাওয়ার চরম শঙ্কা তৈরি হয়েছিল, তখন মেসির সেই জাদুকরী দুরালম্বা শট আর্জেন্টিনাকে নতুন জীবন দেয়। নেদারল্যান্ডের রক্ষণভাগ ভেঙে নাহুয়েল মোলিনার উদ্দেশ্যে দেওয়া সেই মেসির অবিশ্বাস্য নৌলুক পাস, কিংবা সেমিফাইনালে ক্রোয়েশিয়ার জাভাদিওলকে পরাস্ত করে তৈরি করা অ্যাসিস্ট ফুটবল প্রেমীদের মনে এই ধারণাকে স্থায়ী করে দেয় যে মেসি একাই এই দলটিকে বিশ্বজয়ের মঞ্চে নিয়ে গেছেন। গাণিতিক দৃষ্টিকোণ থেকে স্কালোনির অধীনে মেসির গোল করার দক্ষতার অনুপাত পূর্বের তুলনায় বহুগুণ বৃদ্ধি পেয়েছিল। স্কালোনির দায়িত্ব নেওয়ার আগে, যেখানে জাতীয় দলে মেসির প্রতি ম্যাচে গোল করার গড় ছিল 0.51, সেখানে স্কালোনির অধীনে তা বেড়ে দাঁড়ায় 0.78। এই বৃদ্ধি নির্দেশ করে যে স্কালোনির কৌশল মেসির সেরাটা বের করে আনতে পেরেছিল। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই সাফল্য কি শুধুই মেসির একক শ্রেষ্ঠত্বের ফসল, নাকি ড্রেসিং রুমের আড়ালে এমন কোনো বিপ্লব ঘটেছিল যা সাধারণের চোখের আড়ালে থেকে গেছে? দ্বিতীয় অধ্যায়: ধ্বংসস্তূপের ওপর নতুন সংস্কৃতির নির্মাণ। মেসির অতিমানবীয় পারফরম্যান্সের পাশাপাশি যে বিষয়টি প্রায়ই উপেক্ষিত থেকে যায়, তা হল 2018 সালের বিশ্বকাপের পর আর্জেন্টিনার দলের ভেতর স্কালোনির আনা মনস্তাত্ত্বিক বিপ্লব। হর্গে সাম্পাওলির বিদায়ের পর আর্জেন্টিনার ফুটবল দল যখন সম্পূর্ণ ভেঙে পড়েছিল, তখন অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে স্কালোনির নিয়োগকে তীব্রভাবে সমালোচনা করা হয়েছিল। কিন্তু স্কালোনি এসে দলের ইগো এবং বিষাক্ত পরিবেশ দূর করতে মনোযোগী হন।
তিনি বুঝতে পেরেছিলেন যে ট্যাকটিক্সের আগে খেলোয়াড়দের মানসিকতায় পরিবর্তন আনা জরুরি। স্কালোনি একা এ কাজ করেননি। তিনি ড্রেসিং রুমে নিয়ে আসেন পাবলো আইমার, রবার্তো আয়ালা এবং ওয়াল্টার স্যামুয়েলের মতো কিংবদন্তিদের, যারা খেলোয়াড়দের কাছে ছিলেন পরম শ্রদ্ধেয় আদর্শ এবং যারা নিজেরা দেশের হয়ে খেলে ব্যর্থতার যন্ত্রণা সহ্য করেছিলেন। এই কোচিং স্টাফরা দলের তরুণ খেলোয়াড়দের সাথে এমন এক বিশ্বস্ততার সম্পর্ক তৈরি করেন যা আগে কখনো দেখা যায়নি। স্কালোনির প্রধান দর্শন ছিল একটি পরিবার গড়ে তোলা, যেখানে ব্যক্তিগত স্বার্থের চেয়ে দলের স্বার্থ বড় হবে। ড্রেসিং রুমের এই নতুন পরিবেশের কিছু বাস্তব উদাহরণ বিশ্লেষণ করা প্রয়োজন। স্কালোনি দলের মধ্যে আসাদো বা ঐতিহ্যবাহী বারবিকিউয়ের আয়োজন নিয়মিত করেন, যা খেলোয়াড়দের মধ্যে সামাজিক দূরত্ব কমিয়ে আনে। এছাড়া খেলোয়াড়দের মন সতেজ রাখতে ড্রেসিং রুমে ও হোটেলের রুমে চালু হয় ঐতিহ্যবাহী তাসের খেলা ট্রুকো। এই খেলার জন্য কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়নদের ছবি সম্বলিত বিশেষ কার্ড ব্যবহার করা হতো, যা দলগত সংহতি এবং কৌশলগত চিন্তাভাবনাকে আরও গভীর করে তোলে। নিচে স্কালোনির অধীনে আর্জেন্টিনার সামগ্রিক ধারাবাহিকতার পরিসংখ্যান দেওয়া হল। সারণী 2, লিওনেল স্কালোনির সামগ্রিক কোচিং রেকর্ড। সূচক, পরিসংখ্যান, বিশ্লেষণ ও মন্তব্য। মোট ম্যাচ 99, 2026 বিশ্বকাপের নকআউট পর্বের আগে পর্যন্ত। জয় 72, আন্তর্জাতিক স্তরে অত্যন্ত উচ্চমানের জয়ের হার। ড্র 18, দলের ধারাবাহিকতা এবং রক্ষণশীল শক্তির প্রমাণ। পরাজয় 9, পুরো মেয়াদে মাত্র 9টি হার। অপরাজিত যাত্রা 36 ম্যাচ, জুলাই 2019 থেকে নভেম্বর 2022 পর্যন্ত। অর্জিত ট্রফি 4টি, কোপা আমেরিকা 2টি, ফিনালিসিমা 1টি, বিশ্বকাপ 1টি। সবচেয়ে বড় পরিবর্তনটি ঘটে মেসির সাথে দলের সম্পর্কের ক্ষেত্রে। পূর্ববর্তী কোচদের সময়ে মেসিকে মনে করা হতো এক ধরাছোঁয়ার বাইরের ঈশ্বর। উনি এসে এই দেওয়াল ভেঙে ফেলেন। রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস কিংবা এনজো ফার্নান্দেজের মতো তরুণরা মেসির ঘরের দরজায় টোকা দিয়ে তাস খেলার প্রস্তাব দিতে দ্বিধাবোধ করতেন না। তারা মেসিকে একজন সতীর্থ হিসেবে আবিষ্কার করেন, যার ফলে মেসির কাঁধ থেকে বছরের পর বছর ধরে বয়ে বেড়ানো অদৃশ্য এবং ভারী মানসিক চাপ এক নিমেষেই দূর হয়ে যায়। মাঠে মেসি একাকিত্বের রাজত্ব ছেড়ে একদল তরুণ উলফ বা ক্ষুধার্ত শিকারীর সেনাপতিতে পরিণত হন, যারা তাদের নেতার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত ছিলেন। কিন্তু মনস্তাত্ত্বিক এই পরিবর্তন কি মাঠের ট্যাকটিক্সেও প্রতিফলিত হয়েছিল? তৃতীয় অধ্যায়, ট্যাকটিক্যাল গিরগিটি, লা স্কালোনি তার বহুমুখী রূপ। আর্জেন্টিনার এই জয়যাত্রাকে কেবল মেসির ব্যক্তিগত জাদুর উপর ছেড়ে দেওয়া ট্যাকটিক্যাল দৃষ্টিকোণ থেকে চরম অন্যায়। স্কালোনির প্রকৃত প্রতিভা লুকিয়েছিল তার অসাধারণ ট্যাকটিক্যাল নমনীয়তার মধ্যে। তিনি কোনো নির্দিষ্ট ফুটবলীয় আদর্শ বা অনির ফরমেশনের জালে নিজেকে আটকে রাখেননি। প্রতিপক্ষের কৌশল চূর্ণ করতে তিনি প্রতি ম্যাচে নিজের ছক বদলে ফেলতেন। কাতার বিশ্বকাপের 3টি বড় ম্যাচ বিশ্লেষণ করলে স্কালোনির এই ট্যাকটিক্যাল রূপান্তরের গভীরতা অনুধাবন করা সম্ভব। নেদারল্যান্ডের বিরুদ্ধে 5-3 ফরমেশন, মিরর ডিফেন্স। লুই ভান ঘাল নেদারল্যান্ড যখন তাদের আক্রমণাত্মক উইংব্যাকদের মাধ্যমে প্রতিপক্ষকে কোণঠাসা করছিল, তখন স্কালোনি তাদের প্রতিহত করতে 5 জন ডিফেন্ডার নিয়ে দল সাজান। মার্কোস আকুনা এবং নাহুয়েল মোলিনাকে উইংব্যাক হিসেবে খেলিয়ে ডাচদের আক্রমণ যেমন নিষ্ক্রিয় করা হয়েছিল, তেমনি কাউন্টার অ্যাটাকে মোলিনা দিয়ে প্রথম গোলটি আদায় করা হয়েছিল। এর ফলে প্রতিপক্ষের আক্রমণাত্মক ডানা দুটি শুরুতেই কেটে ফেলা সম্ভব হয়েছিল। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ন্যারো 4-4-2 ফরমেশন, মিডফিল্ড ব্লক। ক্রোয়েশিয়ার মিডফিল্ডে মদ্রিচ, কোভাচিচ এবং ব্রোজোভিচের মতো বিশ্বসেরা ত্রয়ী খেলছিলেন। স্কালোনি তাদের আটকাতে 4 জন সেন্ট্রাল মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্ডেস এবং অ্যালেক্সিস ম্যাকালিস্টার দিয়ে পিচের মাঝখানটা সম্পূর্ণ ব্লক করে দেন। জুলিয়ান আলভারেজকে দায়িত্ব দেওয়া হয় ব্রোজোভিচকে জোনাল প্রেস করতে, যাতে ক্রোয়েশিয়া নিচ থেকে বল বিল্ড আপ করতে না পারে। ফলশ্রুতিতে ক্রোয়েশিয়া মিডফিল্ডে বলের নিয়ন্ত্রণ পেলেও গোলমুখে কোনো বিপদ তৈরি করতে পারেনি এবং আর্জেন্টিনা তাদের ডিরেক্ট ট্রানজিশনের মাধ্যমে কাউন্টার অ্যাটাকে 3-0 ব্যবধানে ম্যাচ জয় করে। ফ্রান্সের বিরুদ্ধে 4-3-3 ফরমেশন, অ্যাসিমেট্রিক ফরমেশন। বিশ্বকাপের ফাইনালে স্কালোনি এক অভাবনীয় চাল চালেন। সাধারণত ডান উইঙ্গে খেলা অ্যাঞ্জেল ডি মারিয়াকে তিনি বাম উইঙ্গে নামিয়ে দেন। ফ্রান্সের ডানহাতি ডিফেন্ডার জুলস কুন্দে উইঙ্গে রক্ষণ সামলাতে দুর্বল ছিলেন এবং ওসমান দেমবেলে নিচে নামে ডিফেন্ড করতে পছন্দ করতেন না। ডি মারিয়া বাম প্রান্তে ফাঁকা জায়গা পেয়ে একের পর এক আক্রমণ চালান, যার ফলে প্রথম হাফেই পেনাল্টি আদায় এবং অসাধারণ একটি গোল সম্পন্ন হয়।
একই সাথে এমবাপ্পেকে আটকাতে ডিপল এবং মলিনা একটি নিচ্ছিদ্র ডিফেন্সিভ ব্লক তৈরি করেন, যা ফ্রান্সের প্রধান অস্ত্রকে দীর্ঘ ৮০ মিনিট সম্পূর্ণ বোতলবন্দি করে রেখেছিল। এই ট্যাকটিক্যাল নমনীয়তা স্পষ্ট করে যে স্কালোনি মাঠের প্রতি ইঞ্চি জায়গায় প্রতিপক্ষকে পরাস্ত করতে জানতেন, কিন্তু এই নিখুঁত চালগুলো বাস্তবায়নের জন্য তাকে কিছু অত্যন্ত কঠিন এবং ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়েছিল। চতুর্থ অধ্যায়, আগুনের ওপর দিয়ে হাঁটা, স্ক্যালোনির সাহসী সিদ্ধান্তসমূহ। একজন বিশ্বমানের কোচের আসল পরিচয় পাওয়া যায় যখন দল সংকটে পড়ে এবং সেই সংকট কাটাতে তিনি কী সিদ্ধান্ত নিচ্ছেন। কাতার বিশ্বকাপে সৌদি আরবের কাছে হারের পর আর্জেন্টিনা দল যখন খাদের কিনারায়, তখন স্ক্যালোনি এমন কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন যা যে কোনো অনভিজ্ঞ কোচের কেরিয়ার ধ্বংস করে দিতে পারত। তিনি দলের প্রতিষ্ঠিত নাম যেমন লিয়ান্দ্রো পারেদেস, লাউতারো মার্টিনেজ এবং পাপু গোমেজকে নির্দ্বিধায় বেঞ্চে বসিয়ে দেন। তাদের পরিবর্তে সম্পূর্ণ অনভিজ্ঞ তরুণ এনজো ফার্নান্ডেজ, জুলিয়ান আলভারেজ এবং অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারকে শুরুর একাদশে সুযোগ দেন। এটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ এক সিদ্ধান্ত, কিন্তু স্ক্যালোনি খেলোয়াড়দের নামের চেয়ে মাঠের ফর্ম এবং ট্যাকটিক্যাল ফিটনেসকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। এনজো ফার্নান্ডেজ মেক্সিকোর বিরুদ্ধে সেই চমৎকার গোল করার পর থেকে মিডফিল্ডের প্রাণ ভোমরায় পরিণত হন এবং আলভারেজের ক্লান্তিহীন প্রেসিং মেসির ডিফেন্সিভ ওয়ার্কলোড সম্পূর্ণ কমিয়ে দেয়। আরেকটি বড় উদাহরণ হল রদ্রিগো ডিপলের উপর স্ক্যালোনির অবিচল বিশ্বাস। টুর্নামেন্টের শুরুতে ডিপল ফর্মে ছিলেন না এবং তার তীব্র সমালোচনা হচ্ছিল, কিন্তু স্ক্যালোনি জানতেন ডিপলের কন্টিনিউয়াস কাউন্টার প্রেসিং এবং ডিফেন্স কভারিং ছাড়া মিডফিল্ডের ভারসাম্য রক্ষা করা অসম্ভব। তিনি ডিপলকে প্রতি ম্যাচে খেলিয়ে যান এবং নকআউট পর্বে ডিপল তার সেরা ফর্মে ফিরে আসেন। শুধু তাই নয়, 2026 সালের বিশ্বকাপে জর্ডানের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শীর্ষস্থান নিশ্চিত হওয়ার পর স্ক্যালোনি মেসিকে শুরুর একাদশে না রেখে বেঞ্চে বসানোর সাহসী সিদ্ধান্ত নেন এবং দলের 9টি পরিবর্তন আনেন। মেসি ছাড়া শুরু করা প্রথম একাদশে জিওভানি লো সেলসো এবং লাউতারো মার্টিনেজের গোলে আর্জেন্টিনা 3-1 ব্যবধানে জয়ী হয়, যা প্রমাণ করে মেসি ছাড়াও সুযোগ তৈরি এবং গোল করার সামর্থ্য এই দলের রয়েছে। তবে এই সমান্তরাল ফুটবলীয় শক্তি কি সত্যি মেসিহীন এক সফল স্ক্যালোনির ইঙ্গিত দেয়? পঞ্চম অধ্যায়, সমান্তরাল মহাবিশ্ব, মেসিবিহীন এক বিকল্প আর্জেন্টিনা। এখন কল্পনা করা যাক এক বিকল্প বাস্তবতার কথা, যেখানে লিওনেল মেসি কখনো আর্জেন্টিনার হয়ে খেলেননি। কোনো জাদুকরী রূপকথা নয়, বরং নিরেট ফুটবলীয় যুক্তির মাধ্যমে এই পরিস্থিতি বিশ্লেষণ করা সম্ভব। প্রথমেই নজর দেওয়া যাক স্ক্যালোনির অধীনে মেসিবিহীন আর্জেন্টিনার বাস্তব পারফরম্যান্সের ওপর। 2018 সালের পর থেকে মেসি আর্জেন্টিনার হয়ে 17টি ম্যাচে অনুপস্থিত ছিলেন। এই 17টি ম্যাচের মধ্যে আর্জেন্টিনার পরিসংখ্যান অত্যন্ত চোখ ধাঁধানো। 2018 সালে ব্রাজিলের কাছে শেষ মিনিটে 1-0 পরাজয়। এই পরিসংখ্যান ইঙ্গিত করে যে মেসিকে ছাড়াও স্ক্যালোনির দলের জয়ের হার 76.47%, যা মেসির উপস্থিতিকালীন জয়ের হারের চেয়েও বেশি। এটি দল হিসেবে আর্জেন্টিনার কাঠামোগত শক্তির প্রমাণ। 2024 সালের কোপা আমেরিকা ফাইনালের দৃশ্যটি বিশ্লেষণ করলে এই বাস্তবতার আরও স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচের 66 মিনিটে যখন মেসি গুরুতর গোড়ালির চোটে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন, তখন অনেকেরই মনে হয়েছিল আর্জেন্টিনার ট্রফি জয়ের স্বপ্ন ওখানেই শেষ। কিন্তু স্ক্যালোনির তৈরি করা দলগত সংহতির জোরে আর্জেন্টিনা মাঠের নিয়ন্ত্রণ ধরে রাখে এবং অতিরিক্ত সময়ে লাউতারো মার্টিনেজের গোলে শিরোপা ঘরে তোলে। মেসি ছাড়া কি স্ক্যালোনি একতাবদ্ধ স্কোয়াড গড়তে পারতেন? উত্তরটি পজিটিভ, কারণ স্ক্যালোনির সংস্কৃতি গড়ে উঠেছিল সামষ্টিক বুদ্ধিমত্তা এবং পারস্পরিক বিশ্বাসের ওপর, যা মেসির উপস্থিতির ওপর নির্ভরশীল ছিল না। তিনি আইমার ও আয়ালার সহায়তায় এমন এক ড্রেসিং রুম তৈরি করেছিলেন যেখানে বেঞ্চের খেলোয়াড়রাও সমানভাবে উজ্জীবিত থাকতেন। মেসি ছাড়া কি তিনি তরুণ খেলোয়াড়দের উন্নতি ঘটাতে পারতেন? অবশ্যই পারতেন। মার্সেলো গালার্দোর অধীনে তৈরি হওয়া এনজো ফার্নান্ডেজ, জুলিয়ান আলভারেজের মতো প্রতিভা কিংবা ব্রাইটনে আলো ছড়ানো ম্যাকঅ্যালিস্টার স্ক্যালোনির অধীনেই আন্তর্জাতিক স্তরে নিজেদের মেলে ধরেছেন। তাহলে কি মেসি ছাড়াই আর্জেন্টিনা সব ট্রফি জিততে পারত? এই মুদ্রার অপর পিঠটিও বেশ জটিল।
মেসি না থাকলে প্রতিপক্ষ ডিফেন্ডাররা আর্জেন্টিনাকে আটকাতে এতটা গভীর রক্ষণভাগ তৈরি করত না, ফলে তারা অনেক বেশি আক্রমণাত্মক খেলার সাহস পেত। মেসির সেই গ্র্যাভিটি বা আকর্ষণ করার ক্ষমতা, যা প্রতিপক্ষের 2 থেকে 3 জন ডিফেন্ডারকে ব্যস্ত রাখত, তা আর্জেন্টিনা মিস করত। তাছাড়া অনেক ক্লোজ ম্যাচ, যেমন 2023 সালে ইকুয়েডরের বিরুদ্ধে 1-0 বিজয় বা 2022 বিশ্বকাপে মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচ, যেখানে কোনো ট্যাকটিক্স কাজ করছিল না, সেখানে মেসির একক প্রতিভাই ব্যবধান গড়ে দিয়েছিল। মেসিবিহীন আর্জেন্টিনা হয়তো অত্যন্ত শক্তিশালী এবং ট্রফিজয়ী দল হিসেবে প্রতিষ্ঠিত হতো, কিন্তু ফুটবল ইতিহাসের অন্যতম সেরা একচ্ছত্র রাজবংশ হিসেবে গড়ে উঠতে পারত কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। চূড়ান্ত রায়: শ্রেষ্ঠত্ব ও পরিচালনার এক অবিচ্ছেদ্য সহাবস্থান। সমস্ত প্রমাণ, পরিসংখ্যান এবং ট্যাকটিক্যাল চাল বিশ্লেষণ করার পর অবশেষে ফুটবল প্রেমীদের মনে জমে থাকা সেই ঐতিহাসিক প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব: মেসি ছাড়াও কি স্ক্যালোনি একজন সফল কোচ হতেন? উত্তর হল হ্যাঁ। লিওনেল স্ক্যালোনি মেসিকে ছাড়াও অত্যন্ত সফল, ওয়ার্ল্ড ক্লাস এবং ট্রফিজয়ী কোচ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারতেন। তার মানসিক রূপান্তর, অসাধারণ ট্যাকটিক্যাল গিরগিটি চরিত্র এবং সাহসী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ম্যানেজারের তালিকাতেই রাখত। মেসিবিহীন আর্জেন্টিনার ৭৬% জয়ের রেকর্ড এবং 2024 কোপা আমেরিকা ফাইনালের জয় তারই অকাট্য দলিল। তবে এর সাথে আরেকটি চিরন্তন সত্যকেও স্বীকার করতে হবে: স্ক্যালোনি মেসিকে ছাড়া সফল হতেন ঠিকই, কিন্তু কাতার বিশ্বকাপের সেই তৃতীয় তারকা বা বিশ্বজয়ের চূড়ান্ত স্বর্গীয় চূড়ায় আরোহণ করা হয়তো মেসি ছাড়া অসম্ভব ছিল। স্ক্যালোনির নিখুঁত ট্যাকটিক্স একটা ম্যাচকে ৯৯% পর্যন্ত নিশ্চিত করতে পেরেছিল, কিন্তু শেষ 1% জাদুকরী মুহূর্তের জন্য প্রয়োজন ছিল লিওনেল মেসির মতো এক অপ্রাকৃতিক জিনিয়াসের। তাই এই সাফল্য কোনো একজন ব্যক্তির নয়, এটি ছিল ইতিহাসের অন্যতম সেরা এক ফুটবলীয় পার্টনারশিপ। স্ক্যালোনি ছিলেন সেই রূপকার যিনি মেসিকে একটি সুসংগঠিত রথ তৈরি করে দিয়েছিলেন, আর মেসি ছিলেন সেই মহান রথী যিনি সেই রথকে বিশ্বজয়ের চূড়ান্ত ঠিকানায় নিয়ে গেছেন। একে অপরকে ছাড়া তাদের দুজনের এই মহাকাব্যিক গল্প কোনো দিনই সম্পূর্ণ হতো না।